আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংস্কারে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। পিকিং বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় ডক্টর ইউনূস। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াই তরুণদের লক্ষ্য। প্রধান উপদেষ্টাকে লিড ডিগ্রি প্রদান। ঈদযাত্রাকে ঘিরে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারায় খুশি ঘরমুখ মানুষ। ঈদের ছুটিতে জানমালের নিরাপত্তায় সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপতৎপরতা রুখতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, ডিবি প্রধান। প্রস্তুত জাতীয় ঈদগাহ। ঈদের প্রথম জামাত সকাল 8:30টায়। নিরাপত্তা জোরদার, জানালেন দক্ষিণ সিটি প্রশাসক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংস্কারই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা প্রধান উপদেষ্টা বলেন, দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্য দূর করাই নতুন বাংলাদেশের লক্ষ্য। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। তরুণরা এক নতুন বাংলাদেশ গড়ে তুলছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে পিকিং বিশ্ববিদ্যালয়। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। চীনের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সেখানে একসময় অনারারি প্রফেসর ছিলেন তিনি। বক্তৃতায় বিশ্ববিদ্যালয়টির সাথে পুরনো সম্পর্কের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। I have a deep and personal attachment with Peking University. Back in October 2006, I had the opportunity to be appointed as the honorary professor. এ সময় পরিবর্তিত বাংলাদেশ ও সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশে দরিদ্রতা ও বৈষম্য দূর করাই লক্ষ্য বলে জানান তিনি। In place of the Bangladesh that we had until last year. In a new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. To translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. Our goal is definite. Our work plan is exhaustive. For building a stronger and more resilient Bangladesh, we emphasize economic transformation through entrepreneurship, greater investment in education and technology, and a stronger international cooperation. Selfish interest, also selfless interest, and create not only money-making business, create business to solve problem without any intention of making money yourself. We call it social business. So we have a series of ideas how to create this new civilization. And now I pass it on to the young people between age of 12 to 35 to create what we call 30 clubs. 5 young people get together. বৈশ্বিক দরিদ্রতা দূর করতে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার কথা গুরুত্বের সাথে তুলে ধরে তিনি বলেন, ব্যক্তিগত দুর্বলতা নয়, অর্থনৈতিক ব্যবস্থাই দরিদ্রতার বড় কারণ। Throughout my journey, from being an economist to founding Grameen Bank, from pioneer microfinance to advocating social business, my core belief has remained the same. People are not poor because they lack of skill or ambition. অনুষ্ঠানে নতুন সভ্যতা গড়তে তরুণদের সৃজনশীল ভূমিকা রাখার তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। লাখো মানুষের ঈদ যাত্রায় মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। শিডিউল মেনে ছাড়ছে ট্রেন।
রাজধানীর গাবতলী, সায়দাবাদ, মহাখালী, গুলিস্তান প্রতিটি পয়েন্টে যানবাহনের চাপ বাড়ায় কিছুটা ধীর গতিতে যান চলাচল করলেও মহাসড়কে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। সদরঘাটে অতিরিক্ত যাত্রী নিচ্ছে না লঞ্চ কর্তৃপক্ষ। ফলে ঈদ যাত্রা নির্বিঘ্ন হওয়ায় যাত্রীদের চোখে মুখে আনন্দের ছাপ। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উদযাপনে এবার বেশি ছুটির পাশাপাশি সড়কে মিলছে স্বস্তির সুবাস। সড়কে ঈদযাত্রার চিরচেনা সেই যানজট নেই ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকার ভোগান্তি। এ যেন ঈদের আগেই ঈদের আনন্দ জনমনে। যদিও রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সকাল থেকে যাত্রী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভ্যাপসা গরমে ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল রুটে এসি বাসের প্রতি ঝোঁক যাত্রীদের। কোনো দুর্নীতি দেখতেছি না, টিকিট লাইনে সুস্থভাবে কাটতেছে। এবার ছুটিটা বেশি অনেক আগেই চলে গেছে, এই জন্য আমরা একটু লাস্টের দিকে আসছি, ভিড় কম এই জন্য। আগের তুলনায় এখন নন এসি গাড়ির মধ্যেও তেমন চাপ নেই। যাত্রা আসলে কষ্ট হলেও ভালো লাগে, যেটা কষ্ট করে ফ্যামিলিতে যাচ্ছি। রোজা রেখে রিল্যাক্সে যেতে পারছি, অনেকক্ষণ টাইম রাস্তায় ওয়েট করা লাগছে না। অন্যান্য বছরের তুলনায় এবারে চাপ অনেক কম, গাড়ির সংখ্যা বেশি, যাত্রী খুবই কম। এদিকে যানজট না থাকলেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিশেষ করে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কে রাত থেকেই অতিরিক্ত চাপ দেখা গেছে। অন্যদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনের চাপ থাকলেও কোথাও কোনো যানজট বা বিড়ম্বনা পোহাতে হচ্ছে না যাত্রীদের। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজাতেও নেই বাড়তি চাপ। নির্বিঘ্নে টোল দিয়ে সেতু পাড়ি দিচ্ছে যানবাহনগুলো। তবে কমলাপুর রেলওয়ে স্টেশন দেখে বোঝার উপায় নেই দুদিন পরেই ঈদ উল ফিতর। রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে সবাই স্বস্তি নিয়েই রওনা দিয়েছেন বাড়ির পথে, এমনটাই দাবি স্টেশন ম্যানেজারের। সারাদিনে আপনার 43টা আন্তনগর, 27টা মেল এক্সপ্রেস কমিউটার এবং স্পেশাল ট্রেন সহ টোটাল 70টা ট্রেন যাবে। 60 থেকে 70,000 প্যাসেঞ্জার পরিবহন করতে। এদিকে সাধারণ যাত্রীদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে সক্রিয় ঢাকা রেলওয়ে পুলিশ। গত রাতেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে 33,500 পিস ইয়াবা উদ্ধার করে তারা। রেলওয়ে স্টেশনে আমরা আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি, আমরা এপি বেন মোতায়েন করেছি, আমাদের রেলওয়ের যে ডিবি টিম সেই ডিবি টিমও আছে, আমাদের সাদা পোশাকের যে গোয়েন্দা টিম আরএসবি বলে সকল বিভাগ, সকল স্টেক হোল্ডারদের নিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্নে করতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। রাতের বেলায় চুরি ডাকাতি রোধে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ঈদযাত্রায় ঘরমুখ যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার এই দুই নৌরুটে চাপ বাড়লেও নেই কোনো ভোগান্তি। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ঈদে ঘরমুখ যাত্রী ও যানবাহনের যাত্রা নির্বিঘ্নে পারাপার করতে একসাথে কাজ করছে বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্টরা। ঈদের আগে যাত্রীর চাপ বাড়লেও কোনো রকম ভোগান্তি ছাড়াই পারাপার হতে পেরে খুশি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। রোডে ঘাটে আপনার প্রশাসন আছে, চারিদিক ক্লিয়ার কাজ চলছে আর কি, ক্লিয়ার রাখছে। আমি ঢাকা থেকে আসতেছি, রোডঘাট সবই ক্লিয়ার। আজকে রাস্তা ফাঁকা ছিল, কোনো জ্যামও ছিল না, ঘাট এলাকায় কোনো ভোগান্তি পাইনি আমরা। ঈদে ঘরমুখ মানুষ ও যানবাহন পারাপারে পাটুরিয়া, দৌলতদিয়া নৌপথে 17টি ও আরিচা কাজিরহাট নৌপথে 6টি ফেরি রয়েছে। এছাড়াও রয়েছে 25টি লঞ্চ। ঘাট এলাকায় ঈদে ঘরমুখ মানুষের নিরাপত্তায় 600 পুলিশ নিয়োজিত রয়েছে বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। সবাইকে যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতায়াত করতে পারে এবং সবাই যাতে যাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্তরে প্রোগ্রাম করেছি। ঈদকে কেন্দ্র করে বাড়তি যানবাহন পারাপারে এবছর ভোগান্তি ও সমস্যা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। আপনারা দেখছেন এখন গাড়ি নাই বললেই চলে, রানিং। আমরা চেষ্টা করব ঘরমুখে যাত্রীদেরকে সুষ্ঠুভাবে তাদের যাত্রা স্থানে পৌঁছে দেওয়ার জন্য এবং ঈদটা যাতে তারা সুষ্ঠুভাবে তাদের পরিবার পরিজনের সঙ্গে করতে পারে। আমরা বিআইডব্লিউটিসি এতে সচেষ্ট আছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারের ঈদ যাত্রা আনন্দময় হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের বাড়তি ভাড়া নিলে নেওয়া হবে ব্যবস্থা। অন্যদিকে এক ব্রিফিংয়ে ডিএমপির ডিবি প্রধান জানিয়েছেন, বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে পূর্বের যে কোনো সময়ের চেয়ে বাড়ানো হয়েছে নজরদারি, নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জিএম তসলিমের রিপোর্ট। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশেই চলছে ঈদ যাত্রা। তিনি জানান, যাত্রীদের কোনো ধরনের হয়রানি বা বাড়তি ভাড়া আদায় করলে নেওয়া হবে ব্যবস্থা। এখানে বিআরটিএর একটা চার্ট দেওয়া আছে, এই চার্টের থেকে যদি কোনো ভাড়া কেউ বেশি নেয় এই ব্যাপারে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। এখানে কন্ট্রোল রুম রয়ে গেছে, আমাদের পুলিশের কন্ট্রোল রুম রয়েছে, কিন্তু আমি এই পর্যন্ত ইন্সপেকশন করে যা দেখলাম, ভাড়া আপনারাও দেখছেন সবাই, মানে নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়াই কিন্তু সবাই এখনো যাচ্ছে। দুই একটা ছোটখাটো কমপ্লেন আছে, ওটার এগেনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। ঈদকে কেন্দ্র করে সব ধরনের অপতৎপরতা রুখতে প্রস্তুত রয়েছে গোয়েন্দা পুলিশ, ডিবি। রাজধানীর বিপণী বিতানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে সতর্ক অবস্থানে রয়েছে গোয়েন্দারা। এবার যে কোনো সময়ের চেয়ে গোয়েন্দা নজরদারি বেশি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিপণী বিতান, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেই জন্য ডিবির গোয়েন্দা নজরদারি পূর্বের যে কোনো সময়ের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ডিবির সাইবার টিম তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করেছে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ঈদের ছুটিতে রাজধানীবাসীর নিরাপত্তায় 667টি টহল টিম, 71টি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও জাল টাকা রোধে ও অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। জিএম তসলিম, ATN বাংলা, ঢাকা। জাতীয় ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান পিয়া। তিনি বলেন, ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। তাৎক্ষণিকভাবে অসুস্থদের জন্য 2টি স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে জানিয়ে প্রশাসক আশা প্রকাশ করে বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঈদের নামাজ আদায় করবেন। মাঠে 35,000 মুসল্লি ও ভিভিআইপি জোনে 250 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। এছাড়া নারীদের জন্যও থাকছে আলাদা ব্যবস্থা। ঈদের প্রথম জামাত 8:30টায় অনুষ্ঠিত হবে বলে জানান প্রশাসক। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে 9টায় বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মানিত নাগরিকগণ, যারা ঈদের জামাতে এখানে আদায় করতে আসবেন, 2টো গেট দিয়ে তারা প্রবেশ করবেন এবং যারা ভিভিআইপি থাকবেন তাদের জন্য আলাদা গেট থাকবে, তারা আলাদা গেট দিয়ে এখানে প্রবেশ করবেন। এছাড়া মহিলাদের জন্য আমাদের সুব্যবস্থা আছে, তাদের জন্য পৃথক আমরা প্রবেশের ব্যবস্থা রেখেছি। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে। একটি দল দ্বিতীয় স্বাধীনতা গণপরিষদ নির্বাচনের কথা বলে 1971-এর মহান মুক্তিযুদ্ধকে আড়াল করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিরাজগঞ্জে দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে গিয়ে তিনি আরও বলেন, ছাত্রদের নতুন দলও এটিকে সমর্থন করছে। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার জনগণের সাথে লুকোচুরি খেলছেন বলে অভিযোগ করেন তিনি। জুলাই গণ আন্দোলন দমনে শেখ হাসিনার চালানো গণহত্যার বিচারের দীর্ঘ সময় কেন লাগবে প্রশ্ন রেখে তিনি বলেন, বিচারের কথা বলে জনগণকে দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত রাখা যাবে না। দ্বিতীয় স্বাধীনতার কথা বলে, গণপরিষদের কথা বলে, এগুলো যারা 71-এ যাদের ভূমিকা অত্যন্ত বিতর্কিত ছিল এবং যাদের রাজনৈতিক দল 71 সালে বিতর্কিত ভূমিকা, অপরাধমূলক ভূমিকা পালন করেছেন, তারা না হয় তাদের সেই স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য এখন এই কথা বলছে। কিন্তু আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র নেতা ছিলেন, নতুন নতুন রাজনৈতিক দল যারা করছেন, তাদের মুখ থেকে এই কথা বললে আমাদের কাছে কিন্তু এক ধরনের বড় প্রশ্ন দেখা দেয়।
মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে আহত ও নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক টুইট বার্তায় তিনি গভীর শোক ও সমবেদনা জানান। বাংলাদেশের জনগণ মিয়ানমার ও থাইল্যান্ডের সাথে সংহতি প্রকাশ করছে বলেও জানান তিনি। এ ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠার আশাও করেন তারেক রহমান। ঈদের নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত দিনাজপুর শহীদ বড় ময়দান। প্রতি বছর ঈদের নামাজ আদায় করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হন এই ময়দানে। দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসেন জানান, বড় ময়দানকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ৩ শতাধিক পুলিশ নিয়োজিত থাকবে। সুষ্ঠুভাবে নামাজ আদায় সম্পন্ন করতে বসানো হয়েছে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার। গড়ে শহীদ বড় ময়দানের আয়তন প্রায় ২২ একর। উপমহাদেশের সর্ববৃহত্তম ঈদগাহ মাঠ আমাদের এটা দিনাজপুর বড় মাঠ। ছোটবেলায় বাবার সাথে আমি নামাজ পড়তে আসতাম, এখন আমার ছেলে মেয়েকে নিয়ে আমি আসি। নিজেকে অনেক গর্বিত মনে করি। বড় জামাতের সাথে নামাজ পড়লে নামাজ আল্লাহ কবুল করে এবং দোয়া দেশ ও জাতির জন্য দোয়া হয়। বাঁশের বেষ্টনী দিছে, এটা যদি চারদিক দিয়ে হালকা ছোট একটা বেষ্টনী দিয়ে কোনো প্রকারের যানবাহন যদি মাঠে না প্রবেশ করে, তাহলে আমাদের মাঠটা আরো ভালো থাকবে। আমাদের মুসলিম উম্মার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের দিন ঈদ উল ফিতর, এই দিবসটি আমরা এখানে অত্যন্ত আনন্দঘন, ভাব গাম্ভীর্য এবং মর্যাদাপূর্ণ পরিবেশে আমরা ইনশাল্লাহ সম্পন্ন করতে পারব। শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করে সুশৃঙ্খলিতভাবে তাদের বাড়িতে ফিরে যেতে পারে সে ব্যবস্থা বাংলাদেশ পুলিশের দিনাজপুর জেলা পুলিশ সে আয়োজন রেখেছে। দীর্ঘ ৪ বছর ধরে বন্ধ রয়েছে ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তন টাউন হল। জরাজীর্ণ ভবনটি এখন যেন ভুতুরে বাড়ি। প্রায় অর্ধশত বছর পুরনো এই টাউন হলটিতে এখন মাদক সেবীদের আনাগোনা। হলটি দ্রুত পুনর্নির্মাণ করে জেলার ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। এদিকে হলটি নতুন করে নির্মাণের আশ্বাস দিয়েছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ১৯৮৪ সালে জয়পুরহাট জেলা প্রতিষ্ঠিত হওয়ার সময় শহরের সিও কলোনি এলাকায় নির্মাণ করা হয় জেলা পরিষদ মিলনায়তন টাউন হল। এখানে ৪ বছর আগেও সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হতো। দীর্ঘ প্রায় ৪ দশক ধরে অবকাঠামো সহ ভবনটি সংস্কার না করায় ধীরে ধীরে ঐতিহ্যবাহী এই টাউন হলটি জৌলস হারিয়েছে। জরাজীর্ণ অবস্থায় ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে এই টাউন হল। চলে মাদক সেবীদের আনাগোনা। এই টাউন হলকে কেন্দ্র করে জয়পুরহাটবাসী অনেক কিছু ঐতিহ্য, আমাদের মানে ছোটবেলার নাটক, বিভিন্ন অনুষ্ঠান, অনেক কিছু দেখে আসছি। এই টাউন হলটা আর দীর্ঘ অচল হওয়াতে এখানে আমরা ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আমাদের এখন ব্যবসা তো নাই। এখানে অসামাজিক কাজ হয়, এখানে নেশাখোর ছেলে এবং নানাবিধ অসামাজিক কার্যে লিপ্ত হয়ে গেছে। টাউন হলটা দ্রুত সংস্কার হোক, ভেঙে চুরে বা নতুন করে এটা করানো হোক। স্থানীয়ভাবে চাহিদা থাকায় টাউন হলটি পুনর্নির্মাণের পরিকল্পনার কথা জানান জেলা পরিষদের এই কর্মকর্তা। ২৩-২৪ অর্থ বছরে যে বাজেট ছিল, বাজেট থেকে আমরা এর বাউন্ডারি ওয়াল সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করি ২-৩ মাসের মধ্যেই এই টেন্ডার সম্পূর্ণ হয়ে আমরা কাজ শুরু করতে পারব। পুরাতন ভবনের পরিবর্তে আধুনিক ভবন নির্মাণ করে শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি রক্ষা করার দাবি জানিয়েছেন জেলাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আর কদিন বাদেই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আর সেমাই ছাড়া যেন ঈদের দিনের সকালের খাবার পূর্ণতা পায় না। তাই ঈদকে ঘিরে শেষ মুহূর্তে ঝালকাঠিতে সেমাই তৈরির ধুম পড়েছে। তবে চাহিদা বেশি থাকলেও বছরে মাত্র 2 মাস ব্যবসা করে টিকে থাকা কঠিন বলে জানান সংশ্লিষ্টরা। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আসফুর রহমান সাগর। ঈদে ব্যাপক চাহিদা থাকায় পবিত্র রমজান মাসের শেষ সময় দিনরাত চলছে সেমাই তৈরির কাজ। ঝালকাঠির তৈরি এসব সেমাইয়ের চাহিদা গোটা দক্ষিণাঞ্চলে। ক্রেতাদের বাড়তি চাহিদা মেটাতে প্রায় 200 শ্রমিক দিনরাত কাজ করে যাচ্ছেন সেমাই কারখানাগুলোতে। কারখানা মালিকরা জানান, কাঁচামাল, শ্রমিকের মজুরি পরিশোধ সহ সকল খরচ শেষে প্রতি কেজি সেমাইয়ে
5 থেকে 10 টাকা লাভ থাকে তাদের। আরো বড় পরিসরে মানসম্মত সেমাই তৈরিতে ঋণ সুবিধার দাবিও তাদের। আমরা লালবন থেকে আসছি জালকাঠিতে সেমাইয়ের কাজ করতে কারখানায়। খুব ভালো অবস্থায় কাজ করি, কোনো নোংরা অবস্থা হয় না, ময়লা আবর্জনা হয় না। মদিনা লাসা সেমাইয়ের গুণগত মান খুবই ভালো। ভালোর জন্য বিভিন্ন অঞ্চল থেকে পাইকারপত্র আমাদের কাছে আসে। বাকেরগঞ্জ থেকে এসেছি। জালকাঠি মদিনার সেমাই খুব ভালো। দেশে বিভিন্ন এলাকা থেকে মাইনি এইটা ক্রয় করে, সে মাইনি দিয়ে আগাইতে পারে না। আমরা ময়দা দিয়ে বানাই, ডালডা, অ্যারারুট এইটাই থাকে, এইটা বিভিন্ন জায়গায় যায়। এদিকে সেমাইয়ের গুণগত মান ঠিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা যেন পরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করে এবং সেমাইয়ের ভালো ভোজ্য তেল যেন ওনারা ব্যবহার করে, এ ব্যাপারে আমরা ওনাদেরকে সতর্ক করেছি। মালিকরা যদি বেসিকের নিকট আর্থিক এবং কারিগরি সহায়তা চায়, তাহলে বেসিকের পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে। বছরের অন্য 10 মাস বেকার থাকতে হয় সেমাই উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিক ও মালিকদের। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন এই পেশার সাথে সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের সাথে শান্তি চুক্তির জন্য একের পর এক শর্ত দিয়ে যাচ্ছে মস্কো। এবার ইউক্রেনের বর্তমান সরকারকে সরিয়ে সাময়িকভাবে একটি প্রশাসনের হাতে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাময়িকভাবে কোনো প্রশাসন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে তাদের অধীনে নতুন নির্বাচন ও যুদ্ধ বন্ধ হবে বলেও মনে করেন তিনি। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার উত্তরাঞ্চলের মুরমানস্ক বন্দর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন পুতিন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাও করেন তিনি। পুতিনের মতে যুদ্ধের সম্মুখ সারিতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা কৌশলগতভাবে এগিয়ে রয়েছেন, তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি জেলেনস্কি প্রশাসন। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। হাসপাতাল থেকে বাসায় ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের পর সবার কাছ থেকে পাওয়া সহযোগিতা, সমর্থন ও ভালোবাসার পরশে কৃতজ্ঞতায় পূর্ণ তিনি। শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে দেশসেরা এই ওপেনার কঠিনতম সময়ে পাওয়া সমর্থনের জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি উত্থাল পাতাল এই 4টি দিনে নতুন জীবন ফিরে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, চারপাশের জগৎকে নতুন করে আবিষ্কার করেছে। গত সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে টস করার পরে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবালের। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে 4-1 গোলে পরাজয়ের 3 দিন পর কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করল ব্রাজিল। শুক্রবার তার কাছে এই হারের ব্যাখ্যা দাবি করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ। এরপরই দরিভালকে বরখাস্ত করার ঘোষণা দেয় সিবিএফ। গত বুধবার বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলের খেলায় বুয়েন্স আয়ার্সে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। লিওনেল মেসি ও অন্যতম সেরা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে ছাড়াই ব্রাজিলকে 4-1 গোলে বিধ্বস্ত করে স্বাগতিকরা। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল এত বড় পরাজয় কখনো দেখেনি। 2024 সালে ফার্নান্দো দিনিজের কাছ থেকে ব্রাজিল দলের দায়িত্ব নেন দরিভাল জুনিয়র। তার অধীনে 16 ম্যাচে 7টি জয়, 7টি ড্র এবং 2টি ম্যাচ হেরেছে সেলেসাওরা। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রি সিটিতে 3-1 গোলে পরাজিত করে ইংলিশ চ্যাম্পিয়নশিপে দীর্ঘস্থানে উঠে এলো হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। নিজেদের মাঠ ব্রামন লেনে খেলার 19 মিনিটে মাঝ মাঠের খেলোয়াড় গ্যাস হ্যামার এগিয়ে দেন শেফিল্ডকে। 30 মিনিটে টাইরেস ক্যাম্পবেল ব্যবধান দ্বিগুণ করেন। চলতি মৌসুমে এটি তার 11তম গোল। বিরতি থেকে ফিরে খেলার 62 মিনিটে লিভারপুলের সাবেক খেলোয়াড় রিহান ব্রিউস্টার 3-0 গোলে এগিয়ে দেন শেফিল্ডকে। খেলার শেষের ইনজুরি টাইমে জ্যাক রডনি একটি গোল শোধ করলেও কভেন্ট্রি সিটির পরাজয় ঠেকাতে পারেনি। এই জয়ে 39 ম্যাচে 83 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার।
সংস্কারই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। পিকিং বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় ডক্টর ইউনূস দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ায় তরুণদের লক্ষ্য। প্রধান উপদেষ্টাকে ডিলিট ডিগ্রি প্রদান। এই যাত্রাকে ঘিরে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারায় খুশি ঘরমুখ মানুষ। ঈদের ছুটিতে জানমালের নিরাপত্তায় সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপতৎপরতা রুখতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, ডিবি প্রধান। প্রস্তুত জাতীয় ঈদগাহ। ঈদের প্রথম জামাত সকাল 8:30টায়। নিরাপত্তা জোরদার, জানালেন দক্ষিণ সিটি প্রশাসক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।